হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি সৌমেন। তোমাদের যে এই জেনপাস কেমিস্ট্রি লেকচার সিরিজ শুরু হয়েছিল, এই অ্যাটমিক স্ট্রাকচারের এটা 3 নাম্বার লেকচার। তো দেখো, আমরা অলরেডি আগে এই অ্যাটমিক স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, অ্যাটমিক মডেল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর বোরের অ্যাটমিক মডেল অবধি আমরা পড়ে নিয়েছিলাম। আজ আমরা আলোচনা করব স্পেকট্রাম, ডি ব্রগলি কনসেপ্ট আর হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো, আমরা জানতে চাইছি কি স্পেকট্রাম বা বর্ণালী। বর্ণালী জিনিসটা কি? এমনিতে দেখো, প্রতি মানুষের কি থাকে, সবাইকে আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট থাকে, তেমনি প্রতি মলিকুলের কি থাকে, আলাদা আলাদা বর্ণালী থাকে। এবার বর্ণালী জিনিসটা কি, এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে বর্ণালী কয় প্রকারের। দেখো, বর্ণালী দুই প্রকারের হয়। একটাকে বলি কি আমরা, একটাকে বলি হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী বলে থাকি, আর একটাকে বলি এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী বলে থাকি। এবার বর্ণালীটা পাই কি করে আমরা, একটা মলিকুলের ক্ষেত্রে সেই স্পেকট্রামটা পাই কি করে আমরা। তো এখানে দেখো, যে মলিকুলার আমরা বার করতে চাইছি স্পেকট্রাম, প্রথমে কি করব, সেই মলিকুলটাকে একটা স্যাম্পল বক্সের মধ্যে রাখবো। সেই স্যাম্পল বক্সের মধ্যে কি করব আমরা, যে লাইট পাঠাই, সেই লাইটটা কি করবে, সে কিছু পরিমাণে লাইটটাকে অ্যাবজর্ব করবে আর কিছু পরিমাণে লাইটটাকে ছেড়ে দেবে। যে লাইটটাকে ছেড়ে দেবে সেই লাইটটাকে আমরা যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, তারপরে সেই লাইটটাকে যদি ফটোগ্রাফিক প্লেটের মধ্যে ফেলি আমরা, তখন যে স্পেকট্রামটা দেখতে পাবো সেটাকে বলছি আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। দেখো, এই শোষণ বর্ণালীটা দেখতে কেমন প্রকৃতির হয়ে থাকে, এটা দেখতে এই শোষণ বর্ণালী এরকম প্রকৃতির হয়ে থাকে। যে এখানে দেখো, এখানে লাল লাইটের এই অংশটা শোষণ করেছে, এখানে যে সবুজ লাইট আছে এখানে এই অংশটা শোষণ করেছে, এখানে দেখো এই নীল লাইটের এই অংশটা শোষণ করেছে। তো এই অংশটা শোষণ করেছে বলে এখানে এরকম ব্ল্যাক কালারের স্পটগুলো পড়েছে। আমরা এইভাবে কি পাই, এইভাবে শোষণ বর্ণালী দেখতে পাই। আরেক প্রকারের বর্ণালী দেখতে পাই, তাকে আমরা কি বলছি, নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম। এটা কখন দেখতে পাই, এই যে স্যাম্পল যখন লাইটটাকে শোষণ করলো, শোষণ করার পর তো সে তো হাই লেভেলে উঠে যাবে, যেহেতু যেহেতু সে লাইটটাকে শোষণ করেছে। এরপর হাই লেভেলে ওঠার পর সে কি করবে, কিছুক্ষণ পর ফিরে আসবে আরো গ্রাউন্ড লেভেলে। যখন গ্রাউন্ড লেভেলে ফিরে আসবে, সে কি করবে, এনার্জিটাকে রিলিজ করবে। আর এনার্জি রিলিজ করার জন্য কি হবে, যে এনার্জি রিলিজ করবে ওই এনার্জিটাকে আমরা যদি কি করি, এই প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, তারপর ফটোগ্রাফিক প্লেটের উপরে ফেলি, তখন আমরা যে স্পেকট্রামটা দেখতে পাবো তাকে আমরা বলছি নিঃসরণ বর্ণালী। মানে লাইটটা শোষণ করলে পাবো আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী, আর লাইটটা যদি এমিট করে দেয় তখন পাবো আমরা নিঃসরণ বর্ণালী। এরপর নিঃসরণ বর্ণালী দু রকমের হয়, একটাকে বলছি আমরা রেখা বর্ণালী, একটাকে বলছি আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী। রেখা বর্ণালী মানে কি হবে, এই যে লাইটটা যখন এমিট করবে বা লাইটটা যখন ছাড়বে, সেই মুহূর্তে কি হবে, যদি লাইটটাকেও প্যাকেট প্যাকেট আকারে ছাড়ে, মানে কি কোয়ান্টাইজ আকারে ছাড়ে, তখন দেখতে পাবো আমরা হচ্ছে রেখা বর্ণালী। ওই ক্ষেত্রে দেখো, রেখা বর্ণালী দেখতে আসবে এরকম প্রকৃতির, মানে এখানে একবার এনার্জি ছেড়েছে, এখানে একবার ছেড়েছে, এখানে একবার ছেড়েছে, তখন আমরা দেখতে পাবো হচ্ছে রেখা বর্ণালী। আর যদি কি করে, ও যদি এনার্জিটাকে কন্টিনিউয়াস আকারে ইমিট করতে থাকে, তখন আমরা দেখতে পাবো কন্টিনিউয়াস বর্ণালী। এবং কন্টিনিউয়াস বর্ণালী বা ওকে আমরা বলছি নিরবিচ্ছিন্ন বর্ণালী, এই ক্ষেত্রে দেখতে পাবো স্পেকট্রামটা দেখতে এরকম প্রকৃতির হয়। তাহলে তোমরা স্পেকট্রাম জিনিসটা কি সেটা বুঝতে পারলে, আর স্পেকট্রাম যে করকম হয়ে থাকে সেই জিনিসটা বুঝতে পারলে। এরপর দেখবো আমরা কি হাইড্রোজেনের রেখা বর্ণালী। তাহলে আমরা বললাম কি, যে প্রতি মলিকুল কি করতে পারে, তার বর্ণালী দেখাতে পারে। তাহলে হাইড্রোজেন কি দেখায়, হাইড্রোজেনের সঙ্গে বর্ণালী দেখাবে। হাইড্রোজেন কি প্রকারের বর্ণালী দেখায়, রেখা বর্ণালী দেখায়। এবার আমরা আগেই বলেছি যে বোর থিওরি, বিজ্ঞানী বোর বলে দিয়ে গিয়েছিল যে কি হয় বোরের ক্ষেত্রে, এই হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন যে এনার্জিটা ছাড়ে সেটা কোয়ান্টাইজ আকারে ছাড়ে, ওই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এখানে রেখা বর্ণালী দেখতে পাচ্ছি। এরপর রেখা বর্ণালী কখন দেখতে পাবো, যখন এনার্জি ছাড়বে সে। এবারে সে কি করছে, এনার্জিটা যখন হাই লেভেল থেকে 1 নাম্বার লেভেলে ছাড়ছে, এনার্জিটা কি হচ্ছে, যখন হাই লেভেল থেকে 1 নাম্বার লেভেলে আসছে, যখন n=7 বা 6 বা 5 থেকে যদি n=1 লেভেলে ফিরে আসে, সেই মুহূর্তে কি হয়, যদি কি হয় n=1 লেভেলে ফিরে আসে, তখন আমরা যে সিরিজটা দেখতে পাই তাকে আমরা বলছি কি লিমেন সিরিজ। সিমিলারলি যদি ইলেকট্রনটা হাই লেভেল থেকে 2 নাম্বার লেভেলে ফিরে আসে, তখন আমরা যেটা দেখতে পাবো সেটাকে কি বলছি আমরা বামার সিরিজ। যদি 3 নাম্বার লেভেলে ফিরে আসে হাই লেভেলতে, তখন দেখতে পাবো আমরা প্যাসেন্ট সিরিজ। যদি 4 নাম্বারে ফিরে আসে, তখন দেখতে পাই ব্র্যাকেট। 5 নাম্বারে দেখতে পাই ফান্ড। আর যদি আমরা কি হয়, যদি ইলেকট্রনটা যদি 6 নাম্বার লেভেলে ফিরে আসে, তখন আমরা দেখতে পাই হামফ্রিজ সিরিজ দেখতে পাই। এরপরে যে লিমেন সিরিজ আছে, এটা কি হয়, এটা আল্ট্রা ভায়োলেট রিজিয়নের মধ্যে পড়ে। যদি মামার সিরিজ ভিজিবল রিজিয়নের মধ্যে, একমাত্র এই মামার সিরিজটা থাকে এই একমাত্র কোথায়, এই ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে এটা। বাদ বাকি যেগুলো আছে, এই প্যাসেন্ট, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ, এগুলো কি হয় আইআর আইআর রিজিয়নের মধ্যে, এগুলো আমরা দেখতে পাই। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করেছে তোমাদের অনেকবার, যে এই মামা সিরিজ কোন রিজিয়নের মধ্যে দেখতে পাই আমরা। এটা কিন্তু ভিজিবল রিজিয়নের মধ্যে দেখতে পাই। আর এই বামা সিরিজ আছে, এই বামা সিরিজে আমরা প্রথম কিন্তু আবিষ্কার করেছিল বিজ্ঞানীরা। বামা সিরিজে প্রথম কি হয়েছিল, খুঁজে পেয়েছিল। আর এই বামা সিরিজ কোথায় দেখতে পাই আমরা, ভিজিবল রিজিয়নের মধ্যে দেখতে পাই। এবারে দেখো, এই যে লাইনগুলো পাচ্ছি আমরা, একটা লাইন, এই প্রতিটা লাইনে আমরা কি নির্ণয় করতে পারি, ওয়েভলেন্থও নির্ণয় করতে পারি। প্রতিটা লাইনে কি নির্ণয় করতে পারি, ওয়েভলেন্থ। এটা নির্ণয় করার জন্য
বিজ্ঞানী রিডবার্গ একটা ফর্মুলা দিয়েছিল, সেই ফর্মুলাটাকে আমরা কি বলে থাকি? রিডবার্গের সমীকরণ বলে থাকি। ওই রিডবার্গের সমীকরণ থেকে রিডবার্গের সমীকরণটা কি হয়? 1/1 ল্যামডা সমান r ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটি ছিল বিজ্ঞানী রিডবার্গের ফর্মুলা। আর এখানে যে আর এর মানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিডবার্গের ধ্রুবকের মানটা কত হয়ে থাকে? 109678 সেন্টিমিটার ইনভার্স হয়ে থাকে এই আর এর মান। এরপর এখানে n1 আর n2 কি? আমি যদি বলে দিই লিম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত হবে সবসময়? যদি লিম্যান সিরিজ 1 নম্বরে আছে তাহলে n1 এর মান হবে এখানে 1। যদি মামার সিরিজ হয়ে থাকে n1 এর মান হবে 2। যদি ফ্যাশন সিরিজ হয়ে থাকে n1 এর মান হবে 3। যদি ব্র্যাকেট সিরিজ হয়ে থাকে n1 এর মান হবে কিন্তু 4। ফান্ড হলে হবে 5। আর যদি হামফ্রিজ হয় সেক্ষেত্রে n1 এর মান কত হবে? 6। তাহলে আমাকে যে সিরিজ বলে দেবে সেই সিরিজের জন্য আমরা কি পাবো? সেই সিরিজের জন্য n1 এর মান আমরা সবসময় জানতে পারবো। এবার আমাকে যদি বলে দেয় যে লাইন, এবার তোমরা এখানে দেখো এই যে লাইনটা আছে, যে ইলেকট্রনটা যে 2 নম্বর থেকে 1 নম্বরে ফিরে আসে, এই 2 নম্বর থেকে এখানে আসছে, এই যে লাইন, এটাকে বলছি আমরা কি? এটাকে বলছি আমরা ফার্স্ট লাইন। এই যে লাইনটা আছে ইলেকট্রনটা 3 থেকে যখন 1 এ ফিরে আসছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা সেকেন্ড লাইন। আর এই ফার্স্ট লাইনকে আবার বলে থাকে আলফা লাইনও বলে থাকে। আর যে সেকেন্ড লাইন আছে একে আমরা বিটা লাইনও বলে থাকি। আর 3 নম্বর লাইন ওকে আমরা গামা, 4 নাম্বারটাকে ডেল্টা লাইন বলে থাকি। তাহলে যে কোনো সিরিজ যদি আমাকে বলে দেয়, একটা সিরিজের নাম বলে দেওয়া মানে তার n1 এর মান ফিক্সড হয়ে যাচ্ছে। আর যদি লাইন বলে দেয় সেই লাইন বলার সঙ্গে সঙ্গে আমাকে n2 এর মানটাও ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সিরিজের ক্ষেত্রে যে কোনো লাইন যদি বলে থাকে তাহলে n1 এর মান আর n2 এর মান ফিক্সড হয়ে যাচ্ছে। আর n1 আর n2 এর মান ফিক্সড হওয়ার পর আর এর মান যেহেতু ধ্রুবক, তাহলে এই মানটা ইউজ করে তুমি ল্যামডাটা নির্ণয় করতে পারবে। আর আমরা কি জানি 1/λ সমানে কি হয়? তরঙ্গ সংখ্যা, বা 1/λ সমানে হয়ে থাকে নিউ বার। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এটা সমান কি হয়ে থাকে? নিউ বার হয়ে থাকে। তো এরকমভাবে যে কোনো সিরিজের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? যে কোনো সিরিজের ক্ষেত্রে আমরা ওয়েভলেন্থ যেটা আছে, যে লাইনটা আমাকে যে লাইন বলে দেবে সেই লাইনের আমরা ওয়েভলেন্থ নির্ণয় করতে পারবো। এরপর ধরো আমাকে বললো হয়তো যে বামার সিরিজ, এই বামার সিরিজ আছে, এই বামার সিরিজের ক্ষেত্রে 3 নম্বর লাইন এর জন্য ল্যামডা কত হবে এটা জিজ্ঞেস করেছে। প্রথম করে দেখো বামার সিরিজ বলে দিয়েছে। বামার সিরিজ বলে দেওয়া মানেই সেখানে আমার n1 এর মান কত হবে? কারণ প্রথমে থাকে লিম্যান, তারপরে থাকে বামার, তাহলে n1 এর মান কত হবে ওখানে? 2। আর কত বলেছে? 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইন ফার্স্ট লাইন হলে কত হয়? n1 এর মান তখন হবে 3, n2 এর মান হবে 3। সেকেন্ড লাইন হলে n2 এর মান হবে 4, আর থার্ড লাইন হলে n2 এর মান হবে কত? 5। তাহলে n1 এর মান জেনে গেছো, n2 এর মান জেনে গেছো। এরপর যে ফর্মুলা আছে 1/λ সমান r ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এই ফর্মুলাতে যদি তোমরা সব মান বসিয়ে দাও অটোমেটিক এখান থেকে ল্যামডার মান পেয়ে যাবে। এটা আর কি হয়ে থাকে? এই যে কোনো সিরিজের ক্ষেত্রে আমাকে কি বার করতে দিতে পারে? ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম বার করতে দিতে পারে। আমাকে যদি বলে দেয় যে এখানে ধরো এই যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলোর ক্ষেত্রে আমাকে বললো হয়তো এই সিরিজের এই লাইনের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স বার করো বা ল্যামডা মিনিমাম বার করো। ল্যামডা ম্যাক্স বা ল্যামডা মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম কি করে পাবো? আমরা কি জানি? যদি এনার্জির সাথে সম্পর্ক থাকে, এনার্জির সঙ্গে ল্যামডার সম্পর্ক আছে, যে এনার্জি ভেরিজেজ 1/λ হয়ে থাকে। তো যার ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কম হবে তার ক্ষেত্রে ল্যামডাটা কি হবে? তার ক্ষেত্রে ল্যামডাটা হবে ম্যাক্সিমাম। আর যার ক্ষেত্রে এনার্জি গ্যাপটা বেশি হবে তার ক্ষেত্রে হবে ল্যামডাটা মিনিমাম। এরপর ধরো আমি বামার সিরিজের কথা বলছি, তাহলে বামার সিরিজে যদি ল্যামডা মিনিমাম বার করতে দেয় আমাকে, ল্যামডা মিনিমাম কখন হবে? যখন ইলেকট্রনটা n সমান ইনফিনিটি লেভেল থেকে, ইলেকট্রনটা কোথায়? এই যে n সমান ইনফিনিটি লেভেল থেকে ইলেকট্রনটা যদি n সমান 2 নাম্বার লেভেলে ফিরে আসে, সেই ক্ষেত্রে যে এনার্জি গ্যাপটা আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ক্ষেত্রে ল্যামডাটা হবে আমার মিনিমাম। আর ল্যামডা ম্যাক্সিমাম কখন পাবো? যদি ইলেকট্রনটা কি হয় এই বামার সিরিজের ক্ষেত্রে 3 নাম্বার লেভেল থেকে 2 নাম্বার লেভেলে ফিরে আসে, সেই মুহূর্তে যে মানটা পাবো, এই মুহূর্তে যে ল্যামডার মানটা পাবো সেটা হচ্ছে কি আমার? সেটা হবে আমার ল্যামডা ম্যাক্সিমাম। তাহলে যে কোনো সিরিজের ক্ষেত্রে আমাকে যদি ফার্স্ট লাইন বলে দেয় তখন নির্ণয় করতে পারবো, সেকেন্ড লাইন বলেও নির্ণয় করতে পারবো, আর যদি ল্যামডা মিনিমাম বা ল্যামডা ম্যাক্সিমাম বলে দেয় তখন আমরা নির্ণয় করতে পারবো। আর যদি আলফা লাইন বা বিটা লাইন বলে দেয় তখন নির্ণয় করতে পারবো। এবার এখানে ধরো দিয়েছে যে লিম্যান সারির জন্য
ল্যামডা ম্যাক্সিমাম বাই ল্যামডা মিনিমামের রেশিও কত হবে। এরকম টাইপের এমসিকিউ প্রবলেম কিন্তু আমাদের এক্সামে আসে, জেন পাসে এরকম টাইপের এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এসছে। এবার এখন দেখো ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমামের রেশিও বার করতে দিয়েছে, কার জন্য বার করতে দিয়েছে, লিম্যান সারির জন্য বার করতে দিয়েছে। এবার দেখো লিম্যান সারির ক্ষেত্রে n1 এর মান কত হয়ে থাকে, প্রথমে থেকে লিম্যান সারি, তাহলে n1 এর মান হবে সারির জন্য 1। এবার আমাকে n2 এর জন্য বার করতে হবে, n2 এর মান বার করতে হবে, কার জন্য বার করব, একবার বার করব ল্যামডা ম্যাক্সিমামের জন্য, একবার বার করব ল্যামডা মিনিমামের জন্য। একটু আগে বললাম তোমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালুটা কখন হবে, যখন এনার্জি গ্যাপটা সব থেকে ছোট হবে। এনার্জি গ্যাপ কখন ছোট হবে, যখন ইলেকট্রনটা n থেকে n2 সমান কত হবে, 2 নম্বর লেভেল থেকে যখন 1 নম্বর লেভেলে আসবে, সেই মুহূর্তে কি হবে আমার ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালুটা, ওই ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সিমামটা আমরা পাবো। সেক্ষেত্রে তাহলে n2 সমান কত হবে, এখানে n2 সমান হবে 2, আর ল্যামডা মিনিমামের ক্ষেত্রে n2 সমান কত হবে, ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এখানে যখন আমরা বার করব 1 বাই ল্যামডা ম্যাক্সিমাম, তখন কি হবে r ইন্টু 1 বাই n1 স্কোয়ার মানে কত 1 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার। আমরা কি বার করছি, আমরা বার করছি এখানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বার করলে এখানে ম্যাক্সিমাম বার করছি মানে এখানে হবে 2 স্কোয়ার, আর যদি 1 বাই ল্যামডা মিনিমাম বার করে সমান কি হবে r ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার। এই পার্টটা 0 হয়ে যাবে, এখান থেকে পাবো আমরা r, আর এখান থেকে পাবো আমরা r ইন্টু 1 মাইনাস 1 বাই 4, 3r বাই 4। এটা পেয়ে গেছি 3r বাই 4, এটা পেয়ে গেছি r। তাহলে এখান থেকে আমরা মান বসালে কি হবে, এখান থেকে মান বসালে ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিনিমামের রেশিও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে একটা স্পেকট্রামের ক্ষেত্রে যাই বলে দিই না কেন আমাকে রেশিও বার করতে দেয়, আমরা তখন বার করতে পারবো। ওয়েভলেন্থ বার করতে দিলে ওয়েভলেন্থ বার করতে পারবো, বা আমাকে যদি বলে দেয় যে এই সিরিজের জন্য এত নাম্বার লাইন, তার ক্ষেত্রে আমরা নির্ণয় করো, তখনও নির্ণয় করতে পারবো। আরেকটা জিনিস আমাকে যদি বলে দেয় যে ইলেকট্রনটা 7 নাম্বার লেভেল থেকে ধরো 2 নাম্বার লেভেলে আসছে, তাহলে মোট কতগুলো আমরা লাইন পাবো, নাম্বার অফ লাইন। এই স্পেকট্রামের ক্ষেত্রে নাম্বার অফ লাইন বার করার ফর্মুলা তোমরা ভালো করে মনে রাখবে। ওর ক্ষেত্রে কি হয়ে থাকে যে নাম্বার অফ লাইন, এর ক্ষেত্রে ফর্মুলা হয়ে থাকে n2 মাইনাস n1 প্লাস 1 ইন্টু ডিভাইড বাই 2। তোমরা এই ফর্মুলা ইউজ করবে, এই ফর্মুলা ইউজ করলে এখান থেকে কি বার করতে পারবে, এই ফর্মুলা ইউজ করলে এখান থেকে নাম্বার অফ লাইন নির্ণয় করতে পারবে। n2 মান মানে যে মানটা হাইয়েস্ট হবে, আমি যদি 7 থেকে 2 এ আছে তাহলে n2 মান হবে 7, আর n1 মান হবে কত 2। এই ফর্মুলা ইউজ করলে ওখান থেকে কি, ওখান থেকে নাম্বার অফ লাইনটা সবসময় তোমরা নির্ণয় করতে পারবে। এবার এখানে দেখো কোশ্চেন এসছে, তোমার 2014 সালে এসেছিল। কোশ্চেন কি বলেছে, কোশ্চেনে পড়ো। বলেছে হাইড্রোজেনের যে বিকিরণ বর্ণালী সর্বপ্রথম আবিষ্কৃত হয় এবং যেটি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর যে অংশে পাওয়া যায় সেই দুটি যথাক্রমে কি। প্রথম বর্ণালী কোনটা আবিষ্কার হয়েছিল, প্রথম একটু আগে বললাম তোদেরকে, প্রথম আবিষ্কার হয়েছিল কি বামার সিরিজ। আর বামার সিরিজ কোন রিজিয়নের মধ্যে দেখতে পাই আমরা, ভিজিবল রিজিয়নের মধ্যে দেখতে পাই, বা দৃশ্যমান জায়গাতে আমরা দেখতে পাই। তার প্রথমে কি হয়েছিল, বামার আবিষ্কার হয়েছিল সর্বপ্রথম, আর সেটা দেখতে পাই আমরা কোথায়, সেটা দেখতে পাই আমরা দৃশ্যমান অঞ্চল। দেখো অপশন ডি তে যেটা আছে বামার সিরিজ আর দৃশ্যমান, এটা হবে কি আমার অ্যান্সার। দেখো আবার একটা প্রবলেম 2020 সালে এসেছিল। প্রবলেমের ক্ষেত্রে কি বলেছে, বলেছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নিউ বার বা 1 বাই ল্যামডা সমান RH ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। আমাকে কি করেছে, রিডবার্গের সমীকরণটা দিয়ে দিয়েছে। তারপরে কি বলেছে যে বামার শ্রেণীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। বামার শ্রেণী বলে দিয়েছে, এটা মানে কি, এটার মানে হচ্ছে n1 এর মান আমাকে ফিক্সড করে দিয়েছে। বামার সারির ক্ষেত্রে n1 এর মান কত হয়ে থাকে, প্রথমে থাকে লিম্যান, তারপরে থাকে বামার। তাহলে এক্ষেত্রে n1 এর মান কত হবে, এক্ষেত্রে n1 সমান হয় 2। তো ফার্স্ট অপশন ওটাই দেওয়া আছে, n1 এর মান 2। তাহলে ফার্স্ট অপশন ঠিক আছে আমার। তারপরে বলেছে যে উপরের সূত্র থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব গণনা করা সম্ভব। আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারি, এই রিডবার্গের সমীকরণ থেকে ওই যে লাইনগুলো পেয়েছিলাম আমরা, ওই লাইনগুলোর ওয়েভলেন্থ নির্ণয় করতে পারি। তো এখান থেকে তো আয়নন বিভব নির্ণয় করতে পারি না, তাহলে এখান থেকে এটা নির্ণয় করা যায় না, তাহলে এই অপশনটা আমার ভুল আছে। তারপরে কি বলেছে, ল্যামডা ম্যাক্সিমাম যখন n2 সমান 3। একটু আগে বললাম ম্যাক্সিমাম যখন আমরা বার করবো তখন জন্য কি দরকার আমার, তখনের জন্য n2 মানটা জাস্ট তার উপর থেকে n1 মান 2 হয়েছে, n2 মান 3 হলে আমরা কি পাবো, ম্যাক্সিমাম পাবো। আর মিনিমাম কখন পাবো, যখন n2 মানটা ইনফিনিটি হবে তখন আমরা পাবো মিনিমাম। তাহলে এই অপশনটা আমার ঠিক আছে। তো 4 নম্বর স্টেটমেন্টটা কি দিয়েছে দেখো, যে ল্যামডার মান ক্রমশ কমতে থাকলে বর্ণালীর রেখাগুলি ক্রমশ
কাছাকাছি হতে থাকে। অবশ্যই ল্যামডার মান যত কমতে শুরু করবে আস্তে আস্তে, ওই যে রেখা বর্ণালীগুলো একটা রেখা পেয়েছি, রেখাগুলো কি হবে কাছে কাছে আসতে শুরু করবে। তাহলে এই যে দেওয়া আছে স্টেটমেন্ট, এই 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার তিনটে স্টেটমেন্টই আমার ঠিক। তাহলে এখানে দেখো যে অপশন ডি তে দেওয়া আছে 1 3 4, এটা হবে কি আমার ঠিক। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই তিনটে স্টেটমেন্ট ঠিক আছে, অপশন ডি হবে অ্যান্সার। এরপর দেখবো আমরা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি? আয়নাইজেশন এনার্জি হচ্ছে সেই এনার্জি যে এনার্জিটা প্রয়োগ করলে কি হয়, ইলেকট্রনটা যেখানে আছে সেখান থেকে ইনফিনিটি দূরত্বে চলে যায়। তাকে আমরা যে একটা এনার্জি প্রয়োগ করতে হবে, ইলেকট্রন কি, ইলেকট্রন নিউক্লিয়াস ইলেকট্রনটাকে ধরে রেখেছে ভালো করে, এবার আমরা যদি ইলেকট্রনটাকে ওখান থেকে বার করে ইনফিনিটি দূরত্বে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমরা এনার্জি প্রয়োগ করতে হবে। ওই যে এনার্জিটা আমরা প্রয়োগ করছি তাকে আমরা বলি আয়নন বিভব, বা আমরা তাকে বলে থাকি আয়নাইজেশন এনার্জি। এই বিজ্ঞানী বোর আয়নাইজেশন এনার্জি নির্ণয় করার ফর্মুলাও কিন্তু দিয়েছিল। ফর্মুলাটা কি হয়ে থাকে যে ই আয়নাইজেশন এনার্জি সমান 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মানে বেসিক্যালি যে আমাদের এনার্জির ফর্মুলা ছিল, সেই এনার্জির ফর্মুলাতে আগে কি ছিল, একটা মাইনাস ছিল, আর আয়নাইজেশনের ফর্মুলাতে আগে জাস্ট মাইনাসটার জায়গায় প্লাস আছে, এইটুকুনি। এনার্জি ফর্মুলা কি ছিল, বোর যেটা দিয়েছিল যে এনার্জি সমান 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে দেওয়া আছে জাস্ট 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, মাইনাসটা এখানে নেই। এটা ছিল আয়নাইজেশন এনার্জির ফর্মুলা। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রবলেম এসছে, তোমরা এই কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে। কোশ্চেনটাতে কি বলেছে দেখো, কোশ্চেনটাতে বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম আয়নন বিভব 13.6 ইলেকট্রন ভোল্ট। প্রথম আয়নন বিভব মানে যে ইলেকট্রনটাকে বার করার জন্য এত পরিমাণে আমাকে শক্তি প্রয়োগ করতে হয়। এটা হলে হিলিয়াম পরমাণুর দ্বিতীয় আয়নন বিভব কত হবে? তাহলে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমাকে কি দিয়েছে, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে হিলিয়াম দিয়েছে আমাকে। হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত হবে? হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান হয়ে থাকে প্রথম থেকে হাইড্রোজেন, তাই জেড এর মান হয় 1, হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত হবে 2। এরপর হিলিয়ামের ক্ষেত্রে, এটা যদি হিলিয়ামের ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে। দুটো ইলেকট্রন কোথায় থাকে, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে। এবার এখানে দেখো এন এর মান কত হবে, 1 হবে। তাহলে আমাকে বার করতে দিয়েছে আয়নন বিভব, কার জন্য, হিলিয়াম পরমাণুর জন্য। তাহলে হিলিয়াম ফর্মুলা কি আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি সমান 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবার হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান তো 2 হয়, আর ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনটা 1 নাম্বার লেভেলে আছে। তাহলে এখানে জেড এর মান 2 বসাও, 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড এর মান 2 বসালে কত আসবে 4, আর এন এর মান 1 বসালে আসবে 1। তাহলে 13.6 ইন্টু 4 গুণ করলে কত আসবে, গুণ করলে আসবে 54.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এত হচ্ছে কি আমার আয়নন বিভব। এরকম কিন্তু ফর্মুলা আছে, এই ফর্মুলা ইউজ করলে তোমরা কি পেয়ে যাবে, এই আয়নন বিভবের মান কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো হচ্ছে বোরের ত্রুটি। তাহলে দেখো প্রথমে কি হয়েছিল, আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ছিলাম কিভাবে, যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মডেল দিয়েছে, কিন্তু প্রতিটা মডেলে কি হয়েছে, ফেলিওর হয়ে গেছে। কিন্তু বোর যে মডেলটা দিয়েছিল সেই মডেলটা অনেক উন্নত ছিল, এবং বোরের মডেলকে ইউজ করে আমরা কিন্তু অনেক কিছু নির্ণয় করতে পেরেছিলাম। যেমন ওই যে বৃত্তাকার বিশিষ্ট কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সে তার ব্যাসার্ধ নির্ণয় করতে পেরেছিলাম, ইলেকট্রনটার স্পিড নির্ণয় করতে পেরেছিলাম, আর কি নির্ণয় করতে পেরেছিলাম, আমরা ওর এনার্জি নির্ণয় করতে পেরেছিলাম। আর এই যে রেখা বর্ণালী দেখা যাচ্ছে হাইড্রোজেন, এই রেখা বর্ণালীর ব্যাখ্যাটাও কিন্তু এই বোরের থিওরি থেকে আমরা, ওই রেখা বর্ণালী কেন দেখা যাচ্ছে তার ব্যাখ্যাও কিন্তু আমরা এই বোরের থিওরি থেকে দিতে পারি। এতগুলো সাকসেস ছিল বোরের। কিন্তু আমাদের বোরের ত্রুটি কি ছিল, বোরের ত্রুটি ছিল প্রথম কথা, সব থেকে বড় ত্রুটি ছিল যে আমার যে অ্যাটমটা কত ডাইমেনশন হয়ে থাকে, 3 ডাইমেনশন হয়ে থাকে। কিন্তু বোরের যে থিওরিটা ছিল, সেই বোরের থিওরি ছিল 2 ডাইমেনশন থিওরি। এটা ছিল সব প্রথম থেকে ও সব থেকে বড় ফেলিওর, যে বোরের মডেলটা ছিল সেকেন্ডই, কিন্তু অরিজিনালি আমাদের যে অ্যাটমটা হয়ে থাকে 3D অ্যাটম হয়ে থাকে। দ্বিতীয় ফল্ট ছিল কি, ওর মধ্যে ত্রুটি কি ছিল, দ্বিতীয় ত্রুটি ছিল বা দ্বিতীয় ডিফেক্ট ছিল যে বোরের তত্ত্ব কার জন্য অ্যাপ্লিকেবল করে থাকে, শুধুমাত্র আমরা 1 ইলেকট্রন সিস্টেমের জন্য। যার ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে তার জন্যই কিন্তু বোরের থিওরি অ্যাপ্লিকেবল হবে, যার ক্ষেত্রে দুটো ইলেকট্রন হয়ে যাবে তার জন্য কিন্তু বোরের থিওরি অ্যাপ্লিকেবল হবে না। এটা ছিল বোরের আর একটা ডিফেক্ট। যেমন হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস, এর জন্যই কিন্তু আমরা বোরের থিওরি অ্যাপ্লিকেবল করতে পারি। আমাকে যদি বলে দেয় যে সোডিয়ামের জন্য বোরের থিওরি অ্যাপ্লিকেবল করো, তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো না, কারণ সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন থাকে। এই জন্য এইটা ছিল কি, এর আর একটা বড় ত্রুটি। এরপর 3 নম্বর ত্রুটি কি ছিল, এই যে বোরের থিওরি আছে, আমরা তো হাইড্রোজেনের তো লাইন স্পেকট্রাম দেখতে পেয়েছি, রেখা বর্ণালী দেখতে পেয়েছি। ওই বর্ণালীটাকে আমরা যদি কি করি, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পাস করি, তখন কি দেখা যাচ্ছিল, ওই লাইনগুলো ভেঙে যাচ্ছিল সূক্ষ্ম লাইনে। ওই লাইনগুলো যে ভেঙে যাচ্ছে, ওই লাইনটা কেন ভাঙছে, এই জিনিসটা বোর কিন্তু এই বোরের থিওরির সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। ওই জন্য কি হয়েছে, ওই জন্য বোরের যে
থিওরি ছিল ওই থিওরি টোটালি বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে বোর্ডে এতগুলো ত্রুটি ছিল। আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পাঠালো লাইনটা ভেঙে যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পাঠালো লাইনটা ভেঙে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে লাইনটাকে পাঠালে যেন ভেঙে যাচ্ছে এটাকে বলে থাকি আমরা স্টার্ক ইফেক্ট, আর যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লাইনটা ভেঙে যায় তাকে বলছি আমরা জিম্যান ইফেক্ট। এই জন্য বোরের থিওরি বাদ পড়লো। এরপর কি, যেহেতু বোরের থিওরি বাদ পড়েছে, এরপর আমরা কি করব, এরপর নতুন আরেকটা থিওরির সাহায্যে আমরা কি করব, অ্যাটমিক স্ট্রাকচারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই এখন যে হয়েছে, এখন বিভিন্ন বিজ্ঞানীরা কি বিভিন্ন কোয়ান্টাম থিওরি ইউজ করে ওই অ্যাটমিক স্ট্রাকচার জন্য একটা ঠিকঠাক মডেল ওরা ব্যবহার করেছিল। ওই মডেলটা যাওয়ার আগে আমাদেরকে কিছু কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট পড়ে নিতে হবে। তার মধ্যে আমরা প্রথমে দেখব ডি ব্রগলি কনসেপ্ট বা ডি ব্রগলি প্রকল্প। দেখো ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছিল, ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল যাদের মধ্যে ওয়েভ নেচার আছে তার মধ্যে কিন্তু পার্টিকেল নেচারও আছে। ম্যাক্স প্ল্যাঙ্ক এই কথাটা বলেছিল। তখন বিজ্ঞানী ডি ব্রগলির বক্তব্য ছিল যে যদি একটা জিনিসের মধ্যে ওয়েভ নেচার থাকে এবং তার মধ্যে পার্টিকেল নেচারও থাকে, তাহলে পার্টিকেলের মধ্যে কেন ওয়েভ নেচার থাকবে না, এই কথাটা বিজ্ঞানী ডি ব্রগলি বলেছিল। আর যদি তার মধ্যে একটা পার্টিকেলের মধ্যে ওয়েভ নেচার থাকে, তাহলে ওয়েভের তো ওয়েভ লেন্থ থাকবে, তার ওয়েভ লেন্থ কত হবে, ওই নিয়ে বিজ্ঞানী ডি ব্রগলি একটা ফর্মুলা দিয়েছিল। সেই ফর্মুলাটা ছিল ডি ব্রগলির ফর্মুলা। ওই ফর্মুলাতে কি বলেছিল যে যদি কোনো একটা পার্টিকেলের মধ্যে কি থাকবে, ওয়েভ নেচার থাকবে, আর তার ওয়েভ লেন্থ কার উপর নির্ভর করবে, ল্যামডা ভেরিজেজ 1/p হয়ে থাকে। এই যে পিটা আছে এখানে, পিটা কি, পিটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগকে আমরা কি দিয়ে লিখি, এমভি দিয়ে লিখে থাকি। আর এখানে প্রপোর্শনাল চিহ্নটাকে তোলার জন্য আমরা ল্যামডা সমান কি আছে, h/p বা h/mv। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডি ব্রগলি প্রকল্পের ফর্মুলা। যদি আমি কোনো বস্তুর মাস আর তার বেগ জানতে পারি আমরা, তাহলে সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, তার জন্য ল্যামডার মানটা আমরা নির্ণয় করতে পারবো। ল্যামডা সমান কি হয়, h/mv। এরপর ধরো এখান থেকে আরো ফর্মুলা চেঞ্জ করে কি, এটা ছিল 1 নম্বর ফর্মুলা ডি ব্রগলির ক্ষেত্রে। এই ফর্মুলাটাকে আমরা রিরাইট করতে পারি। এই রিরাইট করে আমরা কি কি পাই, ল্যামডা সমান হয় h/√2m ইন্টু ই। ইটা এখানে এনার্জি। আমরা যদি কোনো ইলেকট্রন যদি বলে দেয়, কোনো বস্তুর এনার্জি বলে দেয়, আপনার যদি মাস বলে দেয়, তখন আমরা কিন্তু কি নির্ণয় করতে পারবো, তার ডি ব্রগলি ওয়েভলেন্থ নির্ণয় করতে পারবো। এটা বাদ দিয়ে আরেকটা ফর্মুলা আছে তোমাদের, যদি বলে দেয় কোনো ইলেকট্রন এত বিভবের মধ্যে দিয়ে আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, তাহলে আমরা নির্ণয় করতে পারবো। বা যে কোনো ইলেকট্রন বাদ দিয়ে যে কোনো বস্তুই বলে দিক না কেন, আমাকে যদি বলে দেয়, আমরা তার জন্য কিন্তু এই ল্যামডার ভ্যালু বার করতে পারবো। ল্যামডার সমান ওখানে কি হয়ে থাকে, 12.3/√v আমস্ট্রং। এখানে ভিটা কিন্তু মনে রাখবে বিভব প্রভেদ, মানে ইলেকট্রন বা যে বস্তুটাকে কত বিভবের মধ্যে রেখেছো সেই ভি এর মান পুট করলে এখানে তুমি তার সেই বস্তুটার জন্য করসপন্ডিং ল্যামডা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর দেখো আমরা কিন্তু বোরের থিওরির সূত্র পড়েছিলাম না, যে এমভিআর সমান কি হয়ে থাকে, nh/2π। ওটাকে আমরা কি বলেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছিলাম। কি ছিল আমাদের, এমভিআর সমান nh/2π। এটা আমরা পেয়েছিলাম বোরের থিওরিতে। এবার আমি কি করছি, এখানে এই 2πটাকে এদিকে নিয়ে আসছি আর এমভিটাকে নিচে নিয়ে যাচ্ছি। এই 2πটাকে এখানে নিয়ে আসছি আর এমভিটাকে নিচে নিয়ে যাচ্ছি। তাহলে কি আসবে আমার তখন, 2π আর সমানে আসবে nh/mv। একটু আগে দেখো বোরের এই ডি ব্রগলি প্রকল্পতে কি দেখলাম, ল্যামডা সমান h/mv। তাহলে এই h/mvটাকে আমরা কি লিখতে পারি, ল্যামডা লিখতে পারি। তাহলে সমীকরণটা কি আসবে আমার, 2πr সমান n ইন্টু ল্যামডা। তাহলে এইটা হচ্ছে আর একটা ডি ব্রগলির সমীকরণ, 2πr সমান n ল্যামডা। এই সমীকরণটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, তবে এখান থেকেও তোমাকে ম্যাথ কিন্তু জিজ্ঞেস করতে পারে। হয়তো বলে দেবে যে ইলেকট্রনটা এত নম্বর কক্ষপথে ঘুরছে, তাহলে তার জন্য ল্যামডা মান কত হবে, কত নম্বর কক্ষপথে ঘুরছে তার জন্য তুমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। আর এইচ এর মান তোমার তো জানা আছে, এইচ এর মান হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, ওখান থেকে ওই মান ইউজ করবে। আর কত নম্বর কক্ষপথে ঘুরছে এন এর মান, এর ইউজ করলেই তুমি ল্যামডার মানটা এখান থেকে বার করতে পারবে। এটা ছিল ডি ব্রগলির প্রকল্প। দেখো এখান থেকে জেনপাসে কোশ্চেন এসছে তোমাদের, এখান থেকে জেনপাস 2024 কোশ্চেন পড়েছে। কোশ্চেনটা কি দিয়েছিল ভালো করে দেখো, একটি ইলেকট্রনের তড়িৎ ক্ষেত্রের গতিশক্তি 2.5 ইলেকট্রন ভোল্ট। মানে একটা ইলেকট্রনকে তড়িৎ ক্ষেত্রে এত ইলেকট্রন ভোল্টের মধ্যে রাখা হয়েছে, 2.5 ইলেকট্রন ভোল্টের মধ্যে রাখা হয়েছে। বলতে চাইছি কি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। একটু আগে তোমাদেরকে বললাম না যে ডি ব্রগলির এতগুলো ফর্মুলা আছে, একটা ছিল ল্যামডা সমান h/mv, একটা ছিল ল্যামডা সমান h/√2me, আর একটা ছিল ল্যামডা সমান 12.3/√v। তাহলে এখানে দেখো তোমাকে বলে দিয়েছে কি তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, তাহলে লাস্ট যে ফর্মুলাটা আছে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা কি, ল্যামডা সমান 12.3 আমস্ট্রং ডিভাইডেড বাই √v। ভিটা এখানে কত, 2.5 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে,
12.3 আর্মস্ট্রং ডিভাইডেড বাই √2.5, এটা করলে 12.3 আসবে 7.75 আর্মস্ট্রং হবে এর অ্যান্সার। তাহলে এই ইলেকট্রনটা এত গতিশক্তির মধ্যে থাকে, তার ক্ষেত্রে ল্যামডা মান কত হবে? 7.75 আর্মস্ট্রং হবে এর অ্যান্সার। এরপর দেখো আর একটা প্রবলেম 2014 সালে পড়েছে। কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা দেখো তোমরা, ডি ব্রগলি সূত্রানুসারে 100 গ্রাম ভর ও 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগযুক্ত একটি অতিকায় কণার তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি করেছে, আমাকে একটা কণা আছে, কণার ভর কত বলে দিয়েছে 100 গ্রাম, আর কণাটার বেগ কত 100 সেন্টিমিটার পার সেকেন্ড। মানে এখানে এম সমান কত দেওয়া আছে? এম সমান দেওয়া আছে 100 গ্রাম, আর ওর বেগ মানে ভি সমান দেওয়া আছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। আমাকে জিজ্ঞেস করেছে ওই কণাটি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে জিজ্ঞেস করেছে ল্যামডা সমান কত। ফর্মুলা কি জানি ডি ব্রগলি প্রকল্পের? ল্যামডা সমান হয় h/mv। এইচ এর মান কত হয়? 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। কিন্তু এখানে দেখো এই মানগুলো কিসে দেওয়া আছে? সব সিজিএস এককে দেওয়া আছে। আর ওই 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড, ওটা কিন্তু এসআই একক। তাহলে আমাকে ব্যবহার করতে হবে এইচ এর মানটা কিন্তু অবশ্যই সিজিএস এককে। ওর মানটা কত হয়ে থাকে? 6.626 গুণিত 6.626 গুণিত 10⁻27 আর ইন্টু সেকেন্ড ডিভাইড বাই এম এর মান কত? 100, আর এর বেগ 100। তাহলে এখানে হবে এই 100 চারটা শূন্য আসছে, চারটা শূন্য উপরে উঠে গেলে ওটা মাইনাস হয়ে যাবে। 6.626 গুণিত 10⁻31 সেন্টিমিটার, এটা হবে তোমাদের অ্যান্সার। দেখো অপশন সিতে দেওয়া আছে 6.6 ইন্টু 10⁻31 সেন্টিমিটার। এরপরে দেখো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। একটু আগে বললাম যে আমাদেরকে পড়তে হবে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অ্যাটমিক স্ট্রাকচারের জন্য, কিন্তু তার আগে আমরা কিছু কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা ভালো করে দেখে নেব। তো প্রথম ফেনোমেনা দেখলাম আমরা ডি ব্রগলির প্রকল্প, এরপর দেখবো আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই বিজ্ঞানী হাইজেনবার্গ এই নীতিটা কি ছিল? এই নীতিটা ছিল এরকম যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, এবং বস্তুটা কি হবে? বস্তুটা হবে ইলেকট্রন টাইপের বস্তু হবে, মানে বস্তুটা খুব ছোট টাইপের দেখতে হবে, মাইক্রোস্কোপিক পার্টিকেল। এই পার্টিকেলের ক্ষেত্রে কি হয়ে থাকে? একই সাথে ওর মোমেন্টাম আর ওর পজিশনকে আমরা ইকুয়াল ভাবে মাপতে পারবো না। আমরা যদি পজিশনকে মাপতে যাই তখন মোমেন্টাম ভুল হয়ে যাবে, আর মোমেন্টামকে মাপতে গেলে পজিশন ভুল হয়ে যাবে। এটাই ছিল বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বক্তব্য। এখান থেকে কি এই যে গাণিতিক রূপ হয়, গাণিতিক রূপটা হয়ে থাকে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পিএক্স গ্রেটার ইকুয়াল টু h/4π। এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সমীকরণ। এবার এখানে দেখো এক্স আর পিএক্স, এটা কি? এই ডেল্টা এক্সটা হচ্ছে আমার যে অবস্থানের অনিশ্চয়তা। একটু আগে বললাম না যে অবস্থান আর মোমেন্টামকে একসঙ্গে মাপতে পারে না, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। অবস্থানের অনিশ্চয়তা। আর ডেল্টা পিএক্সটা কি প্রকাশ করছে? এটা ভর বেগের অনিশ্চয়তা। ডেল্টা পিএক্স মানে কি হয়? এম ইন্টু ডেল্টা ভি। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা, এই সমীকরণটাকে আমরা প্রকাশ করতে পারি আরো ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি এক্স গ্রেটার ইকুয়াল টু h/4π। এবার এখানে দেখো এই যে এক্স আর এখানেও এক্স রেখেছি কেন? কারণ আমি যখন পজিশনটাকে মাপবো আর যখন ভেলোসিটিটাকে মাপবো, দুটোকে কিন্তু আমাকে একই এক্সিস বরাবর মাপতে হবে। আমি যদি এটাকে এক্স বরাবর মাপি এবং এটা যদি ওয়াই বরাবর মাপি, তখন কিন্তু একইভাবে মাপতে পারবো আমরা। যদি এখানে মানটা এরকম হয়ে থাকে যে ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি ওয়াই, তখন সেই মুহূর্তে মানটা কিন্তু 0 হয়ে যাবে। এটা কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ম্যাথামেটিক্যাল ফর্ম না। ফর্মটা হবে এখানেও এক্স থাকলে এখানেও এক্স থাকবে, এখানে যদি ওয়াই থাকে এখানেও ওয়াই থাকবে, এখানে জেড থাকলে এখানেও জেড থাকবে। মানে সমীকরণগুলো এইভাবে লিখতে পারি তখন আমরা যে ডেল্টা ওয়াই ইন্টু এম ডেল ভি ওয়াই গ্রেটার ইকুয়াল টু h/4π, বা এখানে আমরা জেডও লিখতে পারি। এর আর কি সমীকরণ আছে? এখানে দেখো পজিশন আর বেগ আছে, এটাকে আমরা কিন্তু এনার্জি আর সময় ধরেও ট্রান্সফার করতে পারি। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে থাকে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু h/4π। এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের আর একটা ম্যাথামেটিক্যাল ফর্ম। এতগুলো ম্যাথামেটিক্যাল ফর্মের আছে।
তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারে। 4টা অপশন দিয়ে বলবে এর মধ্যে কোনটি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ম্যাথামেটিক্যাল ফর্ম নয়, বা জিজ্ঞেস করতে পারি কোনটি ম্যাথামেটিক্যাল ফর্ম হয়। এরকমভাবে কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে। এখান থেকে একটা প্রবলেমও এসেছিল পরীক্ষায় 2008 সালে। প্রবলেমটা কি বলেছে দেখো, একটি ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা তোমাকে বলে দিয়েছে কত, 1 × 10⁻18 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। তাহলে ও ইলেকট্রনের গতিবেগের অনিশ্চয়তা নির্ণয় করতে আমাকে দিয়েছে। ভরবেগের অনিশ্চয়তা মানে কি দিয়েছে আমাকে, ভরবেগ মানে আমরা কি জানি, m × ΔV, এর মানটা কত বলে দিয়েছে, 1 × 10⁻18 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। আমাকে জিজ্ঞেস করছে গতিবেগের অনিশ্চয়তা, আর তার জন্য এখানে দেখো ইলেকট্রনের ভর কিন্তু আমাকে বলে দিয়েছে। ইলেকট্রনের ভর কত বলে দিয়েছে, 9 × 10⁻28 গ্রাম। এম এর মান বলে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে কি, গতিবেগের অনিশ্চয়তা মানে ডেল্টা ভি এর মান আমাকে নির্ণয় করতে দিয়েছে। ডেল্টা ভি সমান কি হবে, ডেল্টা ভি সমান 1 × 10⁻18 ডিভাইডেড বাই 9 × 10⁻28, এর কত আসবে 1/9 × 10⁻28 উপরে গেলে হয়ে যায় +28, আর -18 আছে মানে কত থাকবে +10। তো 1/9 করলে কত আসে, 0.11 × 10⁻10, এটা সমানই চলে আসবে 1.1 × 10⁹। ডেল্টা ভি সমান এত সেন্টিমিটার পার সেকেন্ড। এভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এইভাবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে ম্যাথও কিন্তু আমরা করতে পারি। আজকে আমরা স্পেকট্রাম, ডি ব্রগলি প্রকল্প আর হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এই 3টে টপিক নিয়ে আলোচনা করলাম। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।